মাধ্যমিক ২০২৬ ইতিহাসের ডব্লিউবিটিএ এবং মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার রয়েছে সেই অনুকরণে সাজেশান কিছু প্রশ্ন, একদম বলতে পারো সম্পূর্ণ একটা সেট, যেটা হচ্ছে সেট 2, কারণ এর আগে আমি একটা সেট দিয়েছি, সেট 1 সেটা। তো এটা সেট 2, তোমাদের সেই সেট 2টি আজকের ভিডিওর বিষয়। তোমাদের এমসিকিউ 20টা থাকবে, 20টা করতে হবে। আমি একটু বেশি দিয়েছি যেহেতু টেস্ট পেপারগুলো থেকে আমি সাজেস্টিভ করে তোমাদের দিয়েছি টেস্ট পেপার অনুকরণে, তাই একটু বেশি আছে প্রশ্নগুলো। যেমন দেখো, রাষ্ট্রীয় স্ত্রীস্তম্ভ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভা জেমস লং। ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রুম্পা উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। এ ট্রেন টু পাকিস্তান বইটি লেখেন খুশবন্ত সিং। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। বাংলা ভাষা প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। কুনবি বলা হতো উত্তরপ্রদেশের কৃষকদের। দ্য মার্জিনাল ম্যান বইটি রচনা করেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। বিদ্যাবণিক নামে পরিচিত বিদ্যাসাগর। অস্ত্র আইন পাস হয়েছিল কার আমলে? লর্ড লিটনের আমলে। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হলো অন্নদামঙ্গল। স্বাধীনতার পূর্বাভাস গ্রন্থের লেখক হলেন অন্নদা শঙ্কর রায়। বসু বিজ্ঞান মন্দিরের সক্রিয় ভূমিকা ছিল যে রোগের টিকা আবিষ্কারে, সেটা হচ্ছে কলেরা রোগ। 71 ডায়েরি কী ধরনের গ্রন্থ? স্মৃতিকথা। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। বাংলার নমশূদ্ররা ছিল মূলত কৃষিজীবী। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ঘরোয়া গ্রন্থটির রচয়িতা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। বিভাগ ঘতে তোমাদের 5টি উপবিভাগ থাকবে। প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, দিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ কয়ে দেখো বা একে প্রশ্ন উত্তর রয়েছে, এক কথায় উত্তর দিতে হবে। বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বিদ্যাহারাবলী গ্রন্থটির রচয়িতা কে? ফেলিক্স কেরি। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম ছাত্র কে ছিলেন? রহিম খান। নববিধান কি? কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ হচ্ছে নববিধান। জীবনস্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের। কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠিত কে করেন? আশুতোষ মুখোপাধ্যায়। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কী ছিল? ফুলতার। কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালার। ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র নাম হলো জামাই ষষ্ঠী। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এবার ডান বাম মেলাতে হবে, স্তম্ভ মেলানো। মঙ্গল পাণ্ডে থেকে হবে ব্যারাকপুর সেনানিবাস। কেশবচন্দ্র সেন নববিধান। দীনবন্ধু মিত্র নীলদর্পণ। মহেন্দ্রলাল সরকার জাতীয় বিজ্ঞান চর্চার জনক। নিচে উত্তরগুলো দেওয়া আছে দাগ নাম্বার অনুযায়ী, তোমরা একটু দেখে নিও। ঠিক ভুল নির্ণয় করো। ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ভুল হবে, কারণ 19 শতককে হবে। মিরাদুল আকবর পত্রিকাটি রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত। ঠিক। নিম্নবর্গের ইতিহাস চর্চা করেন রমেশচন্দ্র মজুমদার। ভুল। রণজিৎ গুহ হবে উত্তরটি। গোরা উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সংগঠক ছিলেন মেজর সত্যগুপ্ত। ঠিক। কেরালায় শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়েছিল। ঠিক।
বামবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্যাসাগর, ভুল, উমেশচন্দ্র দত্ত হবে। অবলা বান্ধব পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, ঠিক। এরপর উপবিভাগ 4-এ বিবৃতি ব্যাখ্যা সঠিক নির্বাচন করো। এখানে আমি অপশান দিইনি, ডাইরেক্ট উত্তর দিয়ে দিয়েছি। দেখো বিবৃতি দেওয়া আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল বলে। বিবৃতি দেওয়া আছে, দেখো মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যায় দিয়েছি, দেখো মাতঙ্গিনী হাজরা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ ছিলেন, তাই। বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, কারণ। ব্যাখ্যাতে দিয়েছি স্বদেশী পণ্য বিক্রির জন্য। বিবৃতি, আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃত। ব্যাখ্যাতে দিয়েছি, দেখো এগুলিতে সমসাময়িক কালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে। উপবিভাগ 5-এ ভারতবর্ষের রেখা মানচিত্র থাকবে। যে স্থানগুলোর কথা বলা হয়েছে ওর বাইরে একটাও পড়বে না, ওর মধ্যেই সব পড়বে। যেমন কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ব্যারাকপুর, মিরাট, লখনৌ, দিল্লি, কানপুর। সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি, দেশীয় রাজ্য জুনাগড়, হায়দ্রাবাদ। মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, পাবনা, নদিয়া। বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র হচ্ছে বারাসাত। পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড। চুয়ার বিদ্রোহের একটি এলাকা। এইগুলোই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে থাকবে, সবগুলোই তোমরা কমন পেয়ে যাবে। বিভাগ গয়ে থাকবে 11টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নাম্বার করে। দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব কেন, এবং অথবা দিয়েছি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। আমি একটার উত্তর দিয়েছি, তোমরা দুটোর উত্তরই করে নেবে। সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা হলো পক্ষপাত। এই নথিপত্রগুলি সাধারণত ঔপনিবেশিক শাসক বা ক্ষমতাসীন গোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে লেখা হয়, যা তাদের স্বার্থ ও মতাদর্শ প্রতিফলিত করে এবং অন্য দৃষ্টিভঙ্গিতে উপেক্ষা করে। অসম্পূর্ণতা, নথিপত্রগুলি প্রায় অসম্পূর্ণ, খণ্ডিত বা ধারাবাহিকহীন নয়, যা ঘটনার পূর্বাঙ্গ চিত্র বুঝতে বাধা দেয়। সাধারণ মানুষের কণ্ঠস্বর অনুপস্থিত, এগুলি মূলত প্রশাসন ও অভিজাতদের নিয়ে লেখা, তাই কৃষক, শ্রমিক বা সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি ও সংগ্রাম এসব নথিতে উঠে আসে না। দলিত কাদের বলা হতো, অথবা দিয়েছি দেখো একা আন্দোলন কি। তো আমি একটাই উত্তর দিয়েছি, একা আন্দোলনটা কি। 1921 সালের হারদই, বারাচই এবং সীতাপুর অঞ্চলে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ, যা মূলত জমিদারদের শোষণ ও উচ্চ খাজনার প্রতিবাদে মাদারি পাসির নেতৃত্বে নিম্নবর্গের কৃষকদের দ্বারা পরিচালিত হয়েছিল, যার মূল মন্ত্র ছিল একতা ও নিজেদের অধিকার প্রতিষ্ঠা। একা আন্দোলনের কারণগুলো দেখো দেওয়া আছে, জমিদারের শোষণ, উচ্চ খাজনা এবং অসহযোগ আন্দোলনের প্রভাব। ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের দুটো অসুবিধা লেখো, অথবা স্থানীয় ইতিহাস কি। আমি একটা উত্তর দিয়েছি, দেখো কোনো একটি ভৌগোলিক স্থানের জনজাতি এবং সম্প্রদায়ের খ্যাতি, শিল্প স্থাপত্যের বিকাশ, লোক পরম্পরা ইত্যাদির ওপর ভিত্তি করে যে ইতিহাস গড়ে ওঠে তাকেই স্থানীয় ইতিহাস বলা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের কথা জানা যায়। আধুনিক ইতিহাস চর্চায় এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো, অথবা পাইক কাদের বলা হতো। এই আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো, এটা আমি উত্তরে দিয়েছি। এটা পার্থক্য পড়লেও একই হবে। আত্মজীবনী হলো, এটি হলো লেখকের ফেলে আসা জীবনের ঘটনাবলী। এই ধরনের লেখায় লেখক তার জীবনের ঘটনাগুলি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে। আত্মজীবনীতে স্মৃতিচারণের পাশাপাশি মতাদর্শ, ঘটনার বিশ্লেষণ, আত্মসমালোচনার মতো দিকগুলো ফুটে ওঠে। এরপর হচ্ছে স্মৃতিকথা। এই ধরনের লেখার মাধ্যমে লেখক তার অতীতের কোনো ব্যক্তি বা সাক্ষী থাকা ঘটনার কথা উল্লেখ করেন। স্মৃতিকথার মাধ্যমে মূলত একটি সময়কালের কথা তুলে ধরা হয়। মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী, অথবা দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝানো হয়েছে। আমি পরেরটাই দিয়েছি, দেখো 1947-এর দেশভাগের ফলে সৃষ্ট ব্যাপক জনস্রোত এবং তাদের নতুন করে জীবন শুরু করতে সরকার ও বিভিন্ন সংস্থা কর্তৃক গৃহীত বহুমুখী পদক্ষেপের সময়কালকে বোঝানো হয়েছে, যেখানে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়, খাদ্য, কর্মসংস্থান, জমি এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। মধুসূদন গুপ্ত কে ছিলেন, অথবা পত্তি শ্রীরামালু কে ছিলেন। মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একাধারে ছাত্র ও শিক্ষক। এখানে থাকাকালীন ছাত্রাবস্থায় সমস্ত সামাজিক প্রতিদ্বন্দ্বিতা এবং গোঁড়ামি উপেক্ষা করেন। 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি তিনি প্রথম বাঙালি ছাত্র হিসেবে সব ব্যবচ্ছেদ করেন, যা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। 1840 খ্রিস্টাব্দে তিনি এখান থেকে ডাক্তারি পাশ করেন। ফার্মাকোপিয়া এবং অ্যানাটমি নামক ইংরেজি গ্রন্থ দুটি যথাক্রমে বাংলা এবং সংস্কৃতে অনুবাদ করেন তিনি।
কাকে কেন ভারতের লৌহমানব বলা হয়, অথবা ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয়। ভারতের রাষ্ট্রের সঙ্গে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ব্যাপারে বল্লভভাই প্যাটেলের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। প্যাটেলের অনমনীয় মনোভাব, কূটনৈতিক কৌশল ও সামরিক অভিযানের হুমকির ফলে বহু স্বাধীন দেশীয় রাজ্য নিজেদের অমত থাকা সত্ত্বেও ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন নামে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। তাই বল্লভভাই প্যাটেলকে ভারতের ইতিহাসে লৌহমানব নামে পরিচিত। জেমস লং কেন স্মরণীয়, অথবা চার্লস উইলস্কিন স্মরণীয় কেন? জেমস লং স্মরণীয় কারণ তিনি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করে নীল চাষীদের ওপর অত্যাচার তুলে ধরেছিলেন, যার জন্য তিনি কারাদণ্ড ভোগ করেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা ব্রিটিশ শাসন আমলে সাধারণ মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণা জুগিয়েছিল। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল, বা মোপলা বিদ্রোহের কারণ কী ছিল? রশিদ আলী দিবসটা দিয়েছি দেখো। আজাদ হিন্দ ফৌজের অন্যতম সেনাপতি ক্যাপ্টেন রশিদ আলী 1945 সালে ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হন। 1946 সালে 10ই ফেব্রুয়ারি তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনার প্রতিবাদে 1946 সালে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালন করা হয়। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, অথবা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল মূলত ভাষাগত ভিত্তিতে ভারতের রাজ্যগুলোর সীমানা পুনর্গঠনের দাবি মেটাতে এবং প্রশাসনিক সুবিধার জন্য। স্বাধীনতার পর বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে আলাদা রাজ্য গঠনের চাপ বাড়ছিল। বিশেষত অন্ধ্র রাজ্যের সৃষ্টি এই দাবিকে তীব্র করে তোলে, যা পরিস্থিতি খতিয়ে দেখতে কমিশন গঠন করতে বাধ্য করে। অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠনের উদ্দেশ্য কী ছিল? নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কার্লাইল সার্কুলার, পেডালার সার্কুলার এর বিরুদ্ধে ছাত্র সমাজের ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই সূত্র ধরে 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর সিটি কলেজের ছাত্র সতীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল সরকারি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত এবং শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। দুদু মিয়া কেন স্মরণীয়, অথবা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ ছিল কেন? 1911 সাল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই জনগণ মন অধি প্রথম গাওয়া হয়। ব্রিটিশ রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা আসে, যা বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে জাতীয় চেতনা নতুন মাত্রা যোগদান করে এবং মোহনবাগান খালি পায়ে ব্রিটিশ দলকে হারিয়ে আইএফএ শিল্ড জেতে, যা সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী মনোভাবকে তীব্র করে। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন, অথবা মেকলে মিনিট কি? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন 19বিংশ শতাব্দীর বাংলার একজন বিখ্যাত দানবীর, সমাজসেবী এবং শিক্ষানুরাগী, যিনি তার বিপুল সম্পদ শিক্ষা ও জনহিতকর কাজে দান করে গেছেন, যার ফলে হুগলি মনসিন কলেজ এবং মনসিন ফান্ড প্রতিষ্ঠিত পায় এবং তিনি দানবীর উপাধি লাভ করেন। তিনি হুগলিতে জন্মগ্রহণ করেন, দীর্ঘ বিশদের সফর শেষ করে দেশে ফিরে আসেন এবং তার জীবনের শেষ ভাগ শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে উৎসর্গ করে দিয়েছিলেন। বিভাগ ঘ, এখানে 4টি উপবিভাগ থাকবে। প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, দিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ ঘ 1, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, অথবা দিয়েছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। আইন অমান্য আন্দোলনে নারী এবং কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, অথবা বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল। উপবিভাগ ঘ 2, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, অথবা উডের নির্দেশনামা এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে অবশ্যই দেখে যাবে প্রশ্নগুলো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থের 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, অথবা 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল। উপবিভাগ ঘ 3, বিজ্ঞান চর্চায় মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো, অথবা জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের অবদান লেখো। কারিগরি শিক্ষা বিস্তারে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। উপবিভাগ ঘ 4, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অথবা দেওয়া আছে দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত অন্তর্ভুক্ত হয়েছিল, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল? অতিরিক্ত কয়েকটা প্রশ্ন দিয়েছি দেখো। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল? ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল তা লেখো। 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের উত্তর। 8 নম্বরে তোমাদের একটা প্রশ্নই লিখতে হয়, বিভাগ ঘুমোতে থাকে। আমি যে কটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে যদি সবগুলো করে যাও তোমরা 100-এর 100% কমন পাবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবরণ দাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি, শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে যদি একটু উপকৃত হও তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। ভালো থাকো, সুস্থ থাকো।